আজকে আমি উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। তো এই আলোচনাটা যখন এই আলোচনার বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছিল আমাদের গতকালও এরকম আলোচনা হচ্ছিল, একটা প্রশ্ন উঠে আসছিল যে এই জাতীয় ওয়ার্কশপের তাৎপর্যটা কি। তো এই কথাটার কিছুটা ভ্যালিডিটি আছে, তার পক্ষেও কিছু বলা যায়, বিপক্ষেও কিছু বলা যায়। আমি একটু অন্যভাবে নিজের মতো করে আমি এটা অ্যাড্রেস করার চেষ্টা করছি যে এই জাতীয় ওয়ার্কশপের কি কি তাৎপর্য হতে পারে। আচ্ছা, এই আমরা বিভিন্ন সময় একটা কথা যে উঠছে যে পরিভাষা নিয়ে বিশেষ কাজ হয়নি, অনেক কাজ বাকি আছে, একেবারেই কাজ হয়নি। এই তথ্যটি হয়তো ঐতিহাসিকভাবে ঠিক নয় বলেই মনে হচ্ছে আপাতত। এই কারণে বলছি যে আমার কাছে তথ্য আছে বিভিন্ন শব্দ আজকে আমরা যে ভাষায় বাংলায় বিজ্ঞান স্বতঃস্ফূর্তভাবে লিখি, এই জার্নিটা কিন্তু খুব সহজ ছিল না। আমাদের দেখে মনে হচ্ছে আপাতভাবে যে খুব সহজে আমরা একটা ডেফিনেশন লিখছি, ক্ষমতা কি, বল কি, কিন্তু এই যে টেকনিক্যাল টার্মগুলো এত স্বতঃস্ফূর্তভাবে আমরা লিখছি, এই জার্নিটা খুবই কঠিন ছিল। এবং বহু মানুষের, বহু বিজ্ঞান লেখকের অক্লান্ত পরিশ্রম এবং প্রায় 2 শতাব্দী ব্যাপী পরিশ্রমের ফলে এই ভাষাটি তৈরি হয়েছে। যেমন আমি একটু উদাহরণ দিচ্ছি। আজকে যেটা ভ্যালেন্সি, কেমিস্ট্রিতে ভ্যালেন্সিকে আমরা বলি যোজ্যতা, যেটা একসময় বলা হতো সংযোগ শক্তি, যোজ্যতা বলা হতো না। যোজ্যতাটা সংযোগ শক্তি থেকে 1840-এ যে ব্যবহার হতো সংযোগ শক্তি, সেটা থেকে যোজ্যতায় আসতে তার পিছনে অনেকগুলো বিবর্তনের ইতিহাস আছে। এরকম অজস্র টার্ম এবং ভাষার অনেক রকমের পরিবর্তন হয়েছে। একটি দিক বলি, যেমন কিরকম ধরনের পরিবর্তন হয়েছে। 1840-45 তত্ত্ববোধিনী পত্রিকা লেখা হচ্ছে, তারপরে বঙ্কিমচন্দ্র লিখছেন। এই সময়তে বিজ্ঞান লেখা কিভাবে হতো তার একটা দুটো বৈশিষ্ট্য হচ্ছে, লেখার মধ্যে অবজেক্টিভিটির অভাব ছিল। তখন কিন্তু সাবজেক্টিভ একটা এক্সপ্রেশন ছিল যে কি অপূর্ব জীব সৃষ্টি করিয়াছেন। হ্যাঁ, সেই সাবজেক্টিভিটি, এই বিষয়ে আস্তে আস্তে আমরা এলিমিনেট করতে পেরেছি। সেই বিষয় থেকে আমরা অনেক অবজেক্টিভ জায়গায় পৌঁছে গেছি। এটা হচ্ছে আমাদের 150 বছরের জার্নি। এটা বিজ্ঞানের দিক থেকে খুব পজিটিভ একটা বিষয়, 1 নম্বর। দ্বিতীয়ত, আজ থেকে 150-200 বছর আগে যখন বিজ্ঞান লেখা শুরু হয়েছে, বারে বারে চলে আসতো ঈশ্বরের প্রসঙ্গ। ঈশ্বর এই জীব সৃষ্টি করেছেন, সেই ব্যাপারটা থেকে আমরা অনেক দূরে চলে এসেছি। এবং বিস্ময়ের অনেক অনুভূতির কথা বিজ্ঞানের টেক্সট বইতে লেখা থাকতো, যেটা পরবর্তীতে আস্তে আস্তে এলিমিনেটেড হয়ে আজকে একটা অবজেক্টিভ ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছে। আচ্ছা, এবার বিভিন্ন পরিভাষা নিয়ে প্রচুর পরিশ্রম করেছে মানুষ। তাদের যে কাজগুলো, সেগুলো কিন্তু আমি একটু ইংরেজিতেই বলি আনঅ্যাকনলেজড, তাদের যথাযথ স্বীকৃতি পায়নি। তারা নীরবে কাজ করে গেছেন এবং তাদের যে অবদান তা আজকে আমাদের স্মরণ করার প্রয়োজন। এবং আমি একটা উদাহরণ দিই। আমরা যখন বাংলা মিডিয়ামে পড়তাম, বেশ কিছু পরিভাষা নিয়ে বেশ সমস্যা হতো। যেমন কেন্দ্রাতিক বল, কেন্দ্রাভিক বল, সেন্ট্রিফুগাল ফোর্স, সেন্ট্রিপেটাল ফোর্স, খুব সমস্যা হতো। সেন্ট্রিপেটাল, এবং ইংরেজিতেও সমস্যা। সেন্ট্রিপেটাল আর সেন্ট্রিফুগাল আমরা এইভাবে মনে রাখতাম, সেন্ট্রিফুগাল সেন্টার থেকে ফিউজ করে বেরিয়ে চলে যাচ্ছে, সেটা বাইরে বহির্মুখী। এইটার আবার বাংলাটা আরো কঠিন, কেন্দ্রাতিক আর কেন্দ্রাভিক। আজও যখন আমি মনে করি যে কোনটা কেন্দ্রাতিক এবং কেন্দ্রাভিক, আপনারাও হয়তো তাই করেন, আমাকে এইভাবে ভাবতে হয় কেন্দ্রাভিক, কেন্দ্রযুক্ত অভিক, অর্থাৎ অভিমুখী, অর্থাৎ সেন্ট্রিপেটাল। এটা বেশ সমস্যা তৈরি করে। কিন্তু আমি যখন দেখলাম যে 1843, 44, 45 এই সময় যে টেক্সট বইগুলো লেখা হচ্ছে, তাতে শব্দটি কি ছিল জানেন? সেন্ট্রিপেটাল। কারণ কোনো ধারণা আছে? কেন্দ্রাতিক, কেন্দ্রাভিক নয়, অনেক সিম্পল শব্দ ছিল। সেটা হচ্ছে কেন্দ্রমুখী। সেন্ট্রিপেটাল ছিল কেন্দ্রমুখী এবং সেন্ট্রিফুগাল ছিল কেন্দ্র বহির্মুখী। এই শব্দটি যদি আমি পেতাম আমার স্টুডেন্ট লাইফে, আমার এত কষ্ট হতো না। কেন্দ্রমুখী, কেন্দ্র বহির্মুখী, ক্ল্যারিটির একবারে চূড়ান্ত। এর থেকে ভালো ছবি আর কিছু পাওয়া যেতে পারে না। কিন্তু সেটা থেকে কিভাবে বিভিন্ন কমিটি তৈরি করে এই যে একটা সরল শব্দ, সেটাকে কিভাবে জটিল করা হয়েছে, আমি একটা উদাহরণ দিচ্ছি।
1936 সালে ক্যালকাটা ইউনিভার্সিটি এই কেন্দ্রমুখী এবং কেন্দ্র বহির্মুখী এটাকে বদলে করলেন কি অপকেন্দ্র এবং অভিকেন্দ্র। অপকেন্দ্র, অপ বেরিয়ে যাচ্ছে, অভিকেন্দ্র সেন্ট্রিপেটাল, ঠিক আছে, তাও বোঝা যাচ্ছে। 1936 ক্যালকাটা ইউনিভার্সিটি। আবার এই ক্যালকাটা ইউনিভার্সিটি যখন 1960 সালে এটির উপরে আরও কিছু এডিট করলেন, এডিট করে এই অভিকেন্দ্র এবং অপকেন্দ্র তাও যতটা সারল্য ছিল সেটাকে আরও জটিল করে তারা করে ফেললেন কেন্দ্রাধিক এবং কেন্দ্রাধিক, যেটা আগে চলছে। তো এইটার জায়গায় যদি আমরা সেই 1840-45-এর কেন্দ্রমুখী এবং কেন্দ্র বহির্মুখী রাখতাম অনেক বেটার হতো। এই কারণে যিনি বলেছেন, যারা বলছেন যে এই জাতীয় আলোচনা করে বা এই জাতীয় বারবার কমিটি করে এই পরিভাষাগুলোর ওপরে যে নানা রকমভাবে অত্যাচার করা হচ্ছে, যেটা খুব ভালো একটা পরিভাষা ছিল, এক্সিস্টিং পরিভাষা, সেগুলোকে বদলানোর কি খুব দরকার আছে? উদাহরণ দিচ্ছি, একের পর এক আমার কাছে উদাহরণ আছে, আমার কাছে হাজার হাজার উদাহরণ আছে। আমি দেখিয়ে দিতে পারি এক একটা পরিভাষা কত রকমের বিবর্তনের মধ্যে দিয়ে গেছে। আরেকটি শব্দ রিফ্র্যাকশন, কি বাংলাটা? রিফ্র্যাকশনের বাংলা কি? প্রতিসরণ। প্রতিফলনের কাছাকাছি প্রতিসরণ, রিফ্র্যাকশন যখন পড়তাম কোথাও একটা রূপঞ্চিত হতো। রিফ্র্যাকশন যে একটা ফ্র্যাকশনের ব্যাপার রয়েছে, প্রতিসরণ, প্রতি বলতে একটা কাউন্টার, মোর ফ্রিকোয়েন্ট এক্সপ্রেশন, প্রতিঘাত, প্রতিবাদ, সেই কাউন্টারের কোনো ব্যাপার কিন্তু নেই প্রতিসরণে। প্রতিসরণ অন্যভাবে ব্যাখ্যা হতে পারে, কিন্তু স্বাভাবিকভাবে এটা খুব সহজে মনে থাকে না। প্রতিশ্রিত ব্যবহার করা সহজ, কিন্তু এই কাজটি করতে গিয়ে আমি একটু শ্রীরামপুর কলেজ থেকে আমি এসেছি, আমি শ্রীরামপুর কলেজের অধ্যাপক, তার ফলে কেডি লাইব্রেরি রিসার্চ সেন্টার, সেখানে কিছুটা অভাব যাতায়াত আছে, এবং বিশেষ করে আমাদের কেডি বিশেষজ্ঞ আমাদের কলেজের সঞ্জয় মুখার্জি, তার স্নেহধন্য হওয়ার ফলে আমি খুব গভীর অ্যাক্সেস পেয়ে যাই, যেটা হয়তো অনেকে পান না। সেখানে আমি উইলিয়াম কেরি বিজ্ঞান নিয়ে কী কী লিখছেন, বা উইলিয়াম কেরির পুত্র ফেলিক্স কেরি তিনি কী কী লিখছেন, তার কিছু কিছু বিজ্ঞান সংক্রান্ত প্রবন্ধগুলি পড়ার আমার সুযোগ হয়েছে। এবং আমি সেখানে দেখলাম 1820, মানে আজ থেকে 205 বছর আগে, ফেলিক্স কেরি রিফ্র্যাকশনের বাংলা করেছেন বক্রীভবন। বক্রীভবন, আমি অবাক হয়ে গেলাম, মানে এই শব্দটা তো একেবারেই অ্যাপ্রোপ্রিয়েট। বক্রীভবন শব্দ মানে একটি আলোর রশ্মি দেখে যাচ্ছে, বক্রীভবন, এটার থেকে ক্লিয়ার ছবি আর কি করে পাওয়া যায়? তার জায়গায় কি করছি আমরা, অনেক 1936-এ ক্যালকাটা ইউনিভার্সিটি বক্রীভবনটা বদলে দিয়ে করলো কি প্রতিসরণ। তার যুক্তি থাকতে পারে, আমার বিপরীতে মত থাকতে পারে, কিন্তু আমার কথা মনে হচ্ছে ছাত্র হিসেবে আমি যদি বক্রীভবন শব্দটি পেতাম আমার এতটা সমস্যা হতো না। আবার ভালো দিকও আছে, যেমন অনেক 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 জার্নিটা এই যে এত সিম্পল ল্যাঙ্গুয়েজে লিখি, তার একটা অনেক তার পরিশ্রমটার কথা আমি বলছি দুটো একটা, সেখানে আমি বোঝা যাবে যে এই জাতীয় আলোচনা কতটা সুবিধা দিয়েছে। এবং মূলত যে পরিকাঠ বিভিন্ন কমিটি করে যে কাজটা হয়েছে তার নয়, আমার যে অবজারভেশন, বিভিন্ন যে বিজ্ঞান লেখক বিভিন্ন সময় টেক্সট বই লিখেছেন, তারা এর পিছনে একটা প্রায় যুদ্ধকালীন, মানে একটা যুদ্ধের মতো করে তারা লড়াই করেছেন। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, 1874-এর কথা, একটি টেক্সট বইয়ে কম্পাউন্ডকে আজকে কি বলি? কম্পাউন্ডকে কি বলি? যৌগ বলি আর যৌগিক পদার্থ বলি। এটা কোনটা বলবো? এটাও কিন্তু ইউনিফর্ম যে বলছেন না, মানে ইউনিফর্ম একটা কিছু করতে চাইছেন, এটা যৌগ বলবো না যৌগিক পদার্থ বলবো, এই দুটোর মধ্যে কি কোনো পার্থক্য আছে? যৌগ আর যৌগিক পদার্থ, মৌল আর মৌলিক পদার্থ, কোনো পার্থক্য সম্ভবত নেই। সেটা আদৌ আছে কিনা আমি জানি না। তো এটাও একটা কনফিউশন হয়, এই কনফিউশনের উত্তর আমি ছাত্র জীবনে পাইনি। একটাই হওয়া উচিত। এবার এইটা যৌগিক পদার্থ, এইটা 1874 খ্রিস্টাব্দে তখন লেখা হতো মিলিত দ্রব্য, কম্পাউন্ডের বাংলা ছিল মিলিত দ্রব্য। এটার থেকে যৌগিক পদার্থ বা যৌগ অনেক বেটার, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ফ্র্যাকশন, ম্যাথামেটিক্সে ফ্র্যাকশন বলে শব্দ আছে, আমরা বলি কি ফ্র্যাকশনের বাংলা? ভগ্নাংশ। কিন্তু দিগদর্শন পত্রিকা লেখা হচ্ছে, খুব সম্ভবত দিগদর্শন ওই সময়তে 1820, 30, 40 এর মধ্যেই, ফ্র্যাকশনের বাংলা হচ্ছে ভগ্নাঙ্ক। ভগ্নাঙ্ক, ভগ্নযুক্ত অঙ্ক। ফ্র্যাকশন কিন্তু একটা ম্যাথামেটিক্যাল টার্ম, সেটা ভগ্নাংশর মধ্যে যে এক্সপ্রেস যতটা কমপ্লিট ব্যাপার রয়েছে তার থেকে ম্যাথামেটিক্যালি আমার ধারণা ভগ্নাঙ্ক
আমার ধারণা। এবার আপনারা তার বিপরীতে মত দেন। ভগ্নাংশ থেকে ভগ্নাঙ্ক হয়তো বেটার, অঙ্কের দিক থেকে সেটা ইন্টিজার নয়, সেটা ভগ্নাঙ্ক। আচ্ছা, টেম্পারেট জোন, টেম্পারেট জোন আজকে আমরা বলি নাতিশীতোষ্ণ বলয়, নাতিশীতোষ্ণ অঞ্চল, নাতিশীতোষ্ণ বলয়। এটা 1840-45 এরকম লেখা হতো মন্দোষ্ণ বলয়। নাতিশীতোষ্ণ খারাপ নয়, কিন্তু কোথাও একটা অন্যান্য শব্দের অ্যাসোসিয়েশন তৈরি হয়ে যাচ্ছে এবং আমাদের প্রত্যেকেরই হয়তো এই শব্দটি মনে রাখতে বেশ কঠিন লেগেছে। না অতি শীত, না অতি উষ্ণ, এতভাবে খুব বেশ কঠিন হয়েছে শব্দটা মনে রাখতে, বেশ লম্বা শব্দ এবং অনেকগুলো সিলেবেল আছে। তার জায়গায় যে মন্দোষ্ণ ব্যবহার করা হতো কোথাও আরেকটু বেটার, আরও হয়তো অন্য কিছু হতে পারে, কিন্তু নাতিশীতোষ্ণ থেকে মন্দোষ্ণ যে খুব খারাপ ছিল বলে আমার মনে হচ্ছে না আপাতত। আপনাদের বিপরীত মত থাকলে বলবেন। ইন্টারেস্টিং, শ্রীরামপুর কলেজ 1820 ইনফ্লেমেবল। ইনফ্লেমেবল এই শব্দটা কিভাবে ছিল 1820-তে ব্যবহার করছেন কেরিদা। এখন কি ইনফ্লেমেবল কি বলি? দাহ্য। রবীন্দ্রনাথ দাহ্য ব্যবহার করছেন, কিন্তু তার আগে তার জার্নিটা বলি। ইনফ্লেমেবল 1820-তে ছিল জলনীয়। ঠিক আছে, শ্রীরামপুর কলেজে হলো জলনীয়। কোথাও একটা দাহ্য থেকে জলনীয়, মানে দাহ্য ভালো, কিন্তু জলনীয়তে কোথাও একটা আমার মনে হচ্ছে চিত্রধর্মিতা বেটার আসছে, কোথাও ছবিটা ভালো করে ফুটে উঠছে। যারা খুব প্রাথমিক স্তরের ছাত্র তাদের কাছে হয়তো এটা জ্বলছে, এই ছবিটা ভালো হতে পারে। এটা একটা পরামর্শ নয় যে জলনীয় খুব খারাপ একটা শব্দ, তা নয়, কিন্তু 1820 সময়টা খেয়াল রাখতে হবে। সেইটিকে আবার কিভাবে বদলেছে দেখুন, সেই শব্দটার উপরে কিরকম অলঙ্করণ হয়েছে। এটি 1859 খ্রিস্টাব্দে বস্তু পরিচয় বলে বইতে এই শব্দটি ব্যবহার হচ্ছে অগ্নিদ্রাব্য। দাহ্যও আছে, অগ্নিদ্রাব্য শব্দটি ব্যবহার হচ্ছে। অগ্নিদ্রাব্য হচ্ছে ইনফ্লেমেবল। তারপরে আরো পরে এই শব্দটি বদলে গিয়ে হলো প্রজ্বলনীয়। কিছুটা প্রভাব রয়েছে শ্রীরামপুর কলেজে, জলনীয় সেটাকে হলো প্রজ্বলনীয়। তারপর সেটা আরেকটু অন্যরূপ পেল সহজ দাহ্য। তারপরে তার হলো দাহ্য, এটা রবীন্দ্রনাথ ব্যবহার করেছেন। দাহ্য ঠিক আছে, তার জন্যই আপত্তি নেই, কিন্তু এই দাহ্যতে আসতে গেলে জলনীয় থেকে প্রজ্বলনীয়, অগ্নিদ্রাব্য, অনেকটা জার্নি, কিন্তু অনেকটা জার্নি আমাদের পার করতে হয়েছে। সুতরাং কাজ হয়নি বলছি, তার পিছনে যে হৃদয়ে বহু লোকের পরিশ্রম আছে, সেইটা আরো অনেক অজস্র শব্দ নিয়ে আমাদের প্রচুর পরীক্ষার আমি উদাহরণ দিচ্ছি। আচ্ছা আচ্ছা, রিফ্র্যাকশন তো বললাম, কেন্দ্রমুখীও বলেছি। আচ্ছা, কিভাবে কমিটি সবসময় যে পজিটিভ দিকে নিয়ে যায় তা না হতে পারে, তার একটা আমি উদাহরণ দিচ্ছি। অভিকেন্দ্র বল, যেটা এটা এটা ছিল কি, এটা আগে বলেছি 1936-এ অভিকেন্দ্র ছিল, সেটা 1960-এ কি হয়ে গেল কেন্দ্রাভিক। আচ্ছা, এটা আগে বলেছি, কিন্তু 1936-এ ক্যালকাটা ইউনিভার্সিটি অটোমেটিক, অটোমোবাইল, অটোমেটিকের বাংলা করছে স্বয়ংক্রিয়, যেটা আজও চলছে। 1936-এ হয়ে গেছে কিন্তু এই ডেভেলপমেন্ট। সেটা 1960-এ আবার একটি কমিটি তৈরি করলো। সেটা কি করলো, স্বয়ংক্রিয় থেকেও আরেকটু কঠিন কিছু হতে পারে, স্বয়ংক্রিয় থেকে বেটার কিছু, কোনো আইডিয়া? কারণ স্বতঃক্রিয়, স্বতঃক্রিয়, হ্যাঁ স্বতঃক্রিয়, এটা হচ্ছে 1954 সাল। হ্যাঁ, তার থেকে স্বয়ংক্রিয় কিন্তু আজকে চালু হয়েছে। তারপরে নট নেসেসারি যে পরবর্তীতেই বেটার হবে, এটা কিন্তু কোনো মানে নেই। অনেক সময় তার আমরা পুরোনো ভেরিয়েন্টগুলো যদি দেখি, সেটা অনেকটা ভালো হবে। এবং একটা জিনিস, এই যে ওয়ার্কশপের নামকরণ যারা করেছেন, সিস্টেম যারা করেছেন, অনেক ভেবে চিন্তা করেছেন। তারা বলেছেন, একটু লক্ষ্য করুন, তারা বলেছেন যে ইউনিফর্ম। তারা কোথাও বলেননি যে আপনি ক্রিয়েট করুন, তাদেরও নিশ্চয়ই অভিজ্ঞতা আছে যে এক একটি শব্দের পিছনে এত পরিভাষা আছে এবং এত আলোচনা হয়েছে, এর পিছনে এত চর্চা হয়েছে, যে নতুন করে ক্রিয়েট করার যদি কেউ ক্ষমতা পেয়ে যায়, হ্যাঁ, ক্রিয়েট করা সংস্কৃতের লোক বা অনেক পণ্ডিত ব্যক্তি অনেক নতুন নতুন শব্দ বানিয়ে দিতে পারেন, কিন্তু সেগুলোকে নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি তৈরি হতে পারে। সুতরাং এক্সিস্টিং যা যা আছে, এত রিচ আমাদের পারপাস আছে বিভিন্ন টেকনিক্যাল টার্মে, যে সেইগুলো থেকে বেছে নিলেই কিন্তু যথেষ্ট। আর নতুন করে হয়তো বিতর্ক তৈরি করার চেষ্টা তারা করছে না। এক্সিস্টিং যা যা আছে সেগুলোর তথ্য সংগ্রহ করা দরকার এবং তার মধ্যে থেকে বেছে নেওয়া দরকার। আচ্ছা, রেইনবো নিয়ে অনেক বিতর্ক, কিন্তু এটা শ্রীরামপুর কলেজ করেছিল 1820-তে। খ ধনুক, খ আকাশ, ধনুক। আচ্ছা, ট্রায়াঙ্গেলের বাংলা কি?
ত্রিভুজ অন্য কিছু হতে পারে? ত্রিকোণ। খুব ন্যাচারালি ত্রিকোণ, অ্যাঙ্গেল, ত্রিকোণ, ত্রিকোণমিতি, অ্যাঙ্গেলটাকেই গুরুত্ব দেওয়া হচ্ছে, ত্রিভুজ হলেও অসুবিধা নেই। কিন্তু এইটা শ্রীরামপুর কলেজ এটা 1820-তে ত্রিকোণ হিসেবে ব্যবহার করতে হবে। আচ্ছা, লার্ভা যে আমরা আজকে পড়ি, সুককিট 1960 সালে ক্যালকাটা ইউনিভার্সিটি করেছিল, 1960, তার 140 বছর আগে শ্রীরামপুর কলেজ সুককিট। এই সুককিট উচ্চারণ করতে হয়তো খুব সুবিধা হয় কিনা আমি জানি না, আপনাদের কি অভিজ্ঞতা? আমার খুব পছন্দ হয় না, সেটা ব্যক্তিগত পছন্দের ব্যাপার নয়। কিন্তু শ্রীরামপুর কলেজ যেটা করেছিল 1820-তে, কিট শাবক, সেলফ এক্সপ্লেনেটারি, নিজেই এক্সপ্লেন করেছে, তাই ডিফাইন করা দরকার হচ্ছে না। সুখ, কিট, শাবক, কত ছবি। এই যে সুখ যে কি জিনিস, এটা কিন্তু আমার কাছে মনে একটা বিমূর্ত, আমি ছাত্র জীবন আমার মনে আছে, সুখ কিট কি, লার্ভা কি, মানে একটু বেশ জটিলতা তৈরি করতো মনের ভিতরে। আমার সেই ছাত্র জীবনের স্মৃতি মনে আছে। আচ্ছা, এইবার যোজ্যতার কথা আগে বলেছি, এটা ছিল আগে সংযোগ শক্তি। আজকে যেটা যোজ্যতা বলা হচ্ছে, খুব ছোট্ট সিলেবল, যোজ্যতা 3টে সিলেবল, আর সংযোগ শক্তিটা অনেকটা লম্বা। যোজ্যতার সপক্ষে অনেকটাই ভোট মানুষ পাবেন, কারণ অনেকটাই ভালো, খুব সিম্পল একটা লুসিড শব্দ। কিন্তু সংযোগ শক্তি একটা আপত্তি হতে পারে, শক্তি, এনার্জি, এটা কি এনার্জির ব্যাপার, কাজ করার ক্ষমতা? কিন্তু কোথাও, আমি জানি না, এটা কেমিস্ট্রির লোকেরা ভালো বলতে পারতেন, কোথাও কি শক্তি বিনিময়ের ব্যাপারও আছে যোগ্যতার সঙ্গে? সংযোগ শক্তি শুনলে দ্রুত মনে রাখা সহজ, কিন্তু এটা নিয়ে আমি কিছু বলতে চাইছি না, কারণ যোগ্যতার শক্তির মধ্যে আপত্তি থাকতেই পারে। জিওগ্রাফিকে আগে ভূগোলবিদ্যা বলা হতো, সেটাকে ভূগোল প্রথম বললেন অক্ষয় কুমার দত্ত। এটা ঠিক আছে। আচ্ছা, আরেকটি খুব ইন্টারেস্টিং, ম্যাথামেটিক্সে কোএফিসিয়েন্ট এর বাংলা কি? সহগ। আচ্ছা, এইটা সহগ আমরা মনে রেখেছিলাম, কিন্তু যখনই ম্যাথামেটিক্স থেকে একটু দূরে সরে গেলাম, সহগ শব্দটা আস্তে আস্তে মন থেকে খুব দ্রুত চলে যাচ্ছে। কিন্তু একটা আজকে বলি সহগ, কিন্তু 1936-এ ক্যালকাটা ইউনিভার্সিটি কি বলেছিল? আজ থেকে 100 বছর আগে প্রায়, ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু সহগ বলল না, তারা বলতো সহগ গুণাঙ্ক। কত সুন্দর একটা শব্দ, কোএফিসিয়েন্ট, সহগ গুণাঙ্ক। হ্যাঁ, একটা ঘর্ষণাঙ্ক, ঘর্ষণের কোএফিসিয়েন্ট, ঘর্ষণাঙ্ক, এইভাবে ক্যালকাটা ইউনিভার্সিটি কয়েন করেছিল। সেটা কিন্তু খুব খারাপ ছিল না, সেটা সহগ থেকে সহগ গুণাঙ্ক। হয়তো এক্সপ্লেনেশনটা অনেকটা গুণ করতে হয় অটোমেটিক। সহগ মানে কিন্তু অন্যভাবেও তার সহগামী হতে পারে। সহগ গুণাঙ্ক খুব খারাপ ছিল না, তার সেটাকে বদলে সহগ হয়ে হয়তো লেভেল কমে গেছে, কিন্তু কতটা লাভ হয়েছে আমি ঠিক জানি না, এটাই বিচার করার বিষয়। আচ্ছা, আমি যেটা আগেই বললাম যে দিগদর্শন পত্রিকার বিভিন্ন লেখা আমার কাছে রয়েছে, সেখানে আবেগের প্রসঙ্গ আছে। বিজ্ঞানে যেখানে আবেগের প্রসঙ্গটা এখন কমে গেছে, ঈশ্বরের প্রসঙ্গ খুব আছে। আচ্ছা, আরেকটা আমি কি বলছিলাম, যে পরিশ্রম বেশি হয়নি, পরিভাষার উপর কাজ বেশি হয়নি, এইটাই তো পয়েন্ট ছিল আমাদের। কিন্তু পরিভাষার উপরে কিরকম কাজ হয়েছে, এরকম আমার কাছে কয়েকশো নমুনা আছে, আমি একটা দুটো বলছি। যেমন ল্যারিংসের বাংলা কি? চলন্তিকা বলছে ষড়যন্ত্র, কেউ বলছে বাকযন্ত্র। এই ল্যারিংসটা কিরকম? এটা ছিল, প্রথমে ছিল কণ্ঠ নারী, সেটা ঠিক নয়, নারী ঠিক নয়, সেটা প্রায় 200 বছর আগে কণ্ঠ নারী ব্যবহার করা হতো। সেটা বদলে করা হলো গলনালী। বিশপ দর্পণ বলে একটি বইতে গলনালী লেখা হলো। তারপরে সেটা বদলে গেল ষড়যন্ত্র। তার একটা অন্য সমস্যা আছে, ষড়যন্ত্রের একটা ফোনেটিক অ্যাসোসিয়েশন আছে, হ্যাঁ, কনস্পিরেসি, সেটা নয়, ঠিক আছে, বাদ যাক। বাগিন্দ্রিয় তো একটু সমস্যা আছে। বাগিন্দ্রিয় বলতে অনেকগুলো ইন্দ্রিয়কে ইনক্লুড করে, তো বাগিন্দ্রিয় ঠিক নয়। সায়েন্স যেভাবে, বিজ্ঞান যেভাবে আরো স্পেসিফাই করতে গেছে, এই পরিভাষাগুলো বদলে গেছে। তারপরে হচ্ছে ষড়যন্ত্র এবং চলন্তিকাতে আছে ষড়যন্ত্র এবং বাকযন্ত্র, দুটোই চলে। এবার প্রশ্ন হবে যে এই পাশাপাশি আমরা যদি রাখি, আমার কাছে একটা বড় কর্পাস আছে, যে একই শব্দ বিভিন্ন সময় সিনক্রনিক এবং ডায়াক্রনিক। সিনক্রনিক কিরকম? আজকে দাঁড়িয়ে একই শব্দের বিভিন্ন পরিভাষা কিরকম ব্যবহার হয়, তার একটা
যেমন মৌল আর মৌলিক পদার্থ, এটা সিনক্রনিক ভ্যারাইটি। আর ডায়াক্রনিক ভ্যারাইটি মানে এক সময় বলা হতো জলনীয়, আজকে বলা হচ্ছে দাহ্য। বিভিন্ন সময় কি কি হচ্ছে তার একটা বিপুল কর্পাস আছে, হয়তো বিশেষজ্ঞদের কাজ হবে সেগুলির মধ্যে থেকে একটু বেছে নেওয়া। তারা যদি নতুন কয়েন করতে আরম্ভ করেন সেটা কিন্তু সেখানে বিতর্কটা থামবে না, বিতর্ক শুরু হয়ে যাবে নতুন করে। আচ্ছা, ফ্যারিংস, ফ্যারিংসকে আজকে কি বলে? ফ্যারিংস কারো মনে আছে জীবন বিজ্ঞানের? ফ্যারিংস গলবিল, গলবিল। অনেকের আপত্তি, আমাদের ভালো লাগবে না শুনতে, কিন্তু তার পিছনে যে যুদ্ধ, এই গলবিল শব্দতে পৌঁছতে মানুষের যে যুদ্ধ হয়েছে, যে যে মানে অপরিসীম পরিশ্রম হয়েছে, তা যদি শোনা যায় তাহলে আর এই আপত্তিটা থাকবে না, মানে আপত্তি করতে ইচ্ছা করবে না। কিরকম? গলবিল ছিল প্রায় 13 রকমের ইভলিউশন হয়েছে, ডারউইনের বিবর্তনের মতো। ফ্যারিংস আগে ছিল গলাগ্র, গলাগ্র 1818 থেকে ব্যবহার হচ্ছে গলাগ্র, গলাগ্রটা ঠিক নয়। তারপর হলো গলকোষ, গোতত্ত্ব নামক একটা বইতে এটা হলো গলকোষ 1883 খ্রিস্টাব্দে। তারপর হলো গলদেশ, সেটাকে বলতে হলো শৃঙ্গাটক। তারপর হলো একটু আরো কমপ্লিকেটেড অম্ল বহানালী প্রকাংশ, তারপর গলাভ্যন্তর, গলনালী, কণ্ঠকক্ষ, এটা কত নম্বর? এটা 8 নম্বর। তারপর গলগহ্বর, গ্রসনিকা, গলকোষ্ঠ, গলকক্ষ, তারপর গলবিল। মানে গলবিল যে বলছি আমরা, এটার পিছনে একটা দীর্ঘ জার্নি আছে, প্রচুর লোকের প্রচুর পরিশ্রম আছে, অনেক চিন্তাভাবনা আছে। এই চিন্তাভাবনা, এই ইতিহাসটাকে অস্বীকার করা যায় না। একটা নতুন কিছু কয়েন করবো হঠাৎ করে, তার থেকে মনে হয় এই যে 13টি ভ্যারিয়েন্ট, তার মধ্যে থেকে একটা বিচার করা আমার মনে হচ্ছে সেটা যুক্তিযুক্ত হতে পারে। আচ্ছা, গ্যাস, গ্যাস, অক্সিজেন গ্যাস, এটাকে এক সময় বলা হতো বাষ্প, সেটা ঠিক না, ভেপার তো নয়, বাষ্প। এটাকে গ্যাসকে এক সময় বাষ্প বলা হতো, বাষ্পীয় পদার্থ বলা হতো, সেটাকে শেষ পর্যন্ত আস্তে আস্তে গ্যাসটাই চালু হয়ে গেছে। হল ছিল শূন্যগর্ভ, এখন ফাঁপা, ঠিক আছে। আচ্ছা, ভোলাটাইল, ভোলাটাইলে শ্রীরামপুর কলেজ করছে বায়ু ধর্মক, বায়ু ধর্মক, অর্থাৎ বায়ুতে যা মিশে যায়, এইটা বলতে